সে ওই প্রত্যেক দিন আমরা পড়েছি যে ক্যান্টনমেন্টের ভিতরে তারেক সিদ্দিকী, আপনারা নাম শুনেছেন, এই তারেক সিদ্দিকীর বাসায় যে যেতে পারতো না, মাত্র 4-5 জন মানুষ সেখানে যেত। যাওয়ার পরে প্রত্যেক দিন রাত্রে ওইখানে সিদ্ধান্ত হতো যে আগামীকাল কাকে গুম করবে, আগামীকাল কাকে ধরবে, আগামীকাল কাকে দিয়ে এই সরকারকে বিব্রত করতেছে এমন কে আছে, তাদেরকে ওইখানে পরিকল্পনা করতো যে কালকে অমুককে অমুককে অমুককে। 24 ঘন্টার ভিতরে এই জিয়াউল হাসানের নির্দেশেই কিন্তু সেগুলো বাস্তবায়িত হতো। তাহলে অবস্থাটা দেখেন, যেখানে আজকে যে আপনার আজ থেকে প্রায় 7-8 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সব সদস্য, সোনার ছেলেরা, এদেরকে ধরে এনে আপনারা সেই নির্মমতা দেখেছিলেন যে আপনার জায়গাটা হচ্ছে মিরপুর, মিরপুরে ওইখানে একটা বাসায় এনে একটা নাটক সাজানো। নাটকটা সাজাতো হচ্ছে ডিবি, প্রথমে ডিবি প্রধান ছিল, তারপরে কমিশনার ছিল আপনার ওটা নাম হচ্ছে মনিরুল ইসলাম। এ হচ্ছে এই নাটকটা তৈরি করতো যে এইভাবে এই করতে হবে। তা ওইখানে প্রায় 16-17 জন শিবিরের সদস্য, কেন্দ্রীয় কমিটি, তাদেরকে আনলো। আনার পরে বললো যে আমাদের পরে ওরা গ্রেনেড হামলা করেছে, অমুক করেছে, তমুক করেছে, কিন্তু দেখা গেল সবগুলো তারা আগের থেকে গুলি করে মেরে ওইখানে আইনে এই নাটকটা সাজাইছে। দেখেন কত বড়, আগে মেরে নিয়ে আসছে বিভিন্ন জায়গায় গুলি করে, একবার ঠান্ডা মাথায় গুলি করে। তাহলে আবার বলতেছে কি রাষ্ট্র, যে জামাত শিবির সহ শুধু কেনা, যারা দেশকে রক্ষা করতে চায়, মানুষকে রক্ষা করতে চায়, তাদেরকেই বলতেছে সন্ত্রাস। তা দেখছেন, একটা ব্রিফ করলো, সব মিডিয়া সামনে আসলো, আসার পরে বললো যে জঙ্গিবাদের উত্থান, তাই না? এই জঙ্গিবাদের নাটক সাজায় আমেরিকা, ব্রিটেনে, ফ্রান্সে, আর সেইটা নিয়ে এসে শেখ হাসিনা ঠিক একই কায়দায় চালিয়ে দিল, তাই না? তাহলে সন্ত্রাসী আমাদেরকে বানাচ্ছে, তাই না? এখন আর আমাদের কোরআন বলছে যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, প্রকৃতপক্ষে জিহাদ করার মতো জিহাদ করো, তাই না? আমরা যেখানে যেভাবে পেরেছি, তাই না, সেই সময়গুলো কথা মনে পড়ে আপনাদের প্রত্যেকেই এখানে যারা আছেন, রাত্রে একটু ঘুমানো, তাই না? শান্তি মতো বাচ্চা কাচ্চা নিয়ে না, প্রশ্নই আসে না, সেটা আমরা ভাবতেও পারিনি। নিজেদের চাকরির জায়গা, নিজেদের কর্মস্থল কত বড় বিভীষিকাময় ছিল, তাই না? এবং তার থেকে আমরা কেউ বাদ পড়িনি। হ্যাঁ, আমার মনে আছে যেদিন আমি অ্যারেস্ট হলাম, একটা ক্লাস নিয়ে ঠিক 1টা বেজে গেল, এসে ক্যাম্পাসের থেকে বেরোয় সামনে ওই যে কাজদিয়া হাসপাতালের ভিতরে যে মসজিদটা, ওই মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে কেবল ঢুকতে গেছি কলেজের ভিতরে, এরপরে দুজন এসে বলল যে আপনি কি কামরুজ্জামান স্যার? হ্যাঁ। আপনি কি ইসলামিক স্টাডিজের? হ্যাঁ। স্যার আপনি অ্যারেস্ট, যেতে পারবেন না, ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছে। আচ্ছা, অবস্থাটা দেখেন, ধরে নিয়ে গেল। একটা মানুষ ওই সময় সাহস ছিল না যে প্রতিবাদ করবে। কে প্রতিবাদ করবে? আমাকে নিয়ে গেল, ওদের দুর্বিসন্ধি ছিল যে গুম করার একটা পরিকল্পনা ছিল। সেখান থেকে এইখানে বেশি সময় রাখছিল না। আমি বললাম আমার সব যে যা ছিল, মোবাইল টিল সব নিয়ে গেল। যারা জেল খেটেছেন তারা জানেন যে কিভাবে কি করে। আচ্ছা, ওইখান থেকে নিয়ে গেল, কাউকে কিচ্ছু বললো না। ওই যে একটা ফাড়ি আছে রূপসায়, ওই ফাড়ির ভিতরে নিয়ে ঢুকায় ওইখানে অন্ধকার ঘরের ভিতরে বেশ কিছুক্ষণ আটকিয়ে রাখলো। ওইখানে যে দারোগা ছিল সেটা খুব বর্বর, মহিউদ্দিন। সে বলল চাকরি করেন, কলেজ সরকারি হবে, তা কিছু পয়সা করে দিতে আপনার সমস্যা কোথায়? মানে সোজা 2 কোটি টাকা চাঁদা ধরেছিল আমাদের। মূল অপরাধটা হচ্ছে যে কলেজে 2 কোটি টাকা ঠান্ডা মাথায় দিয়ে দিতে হবে। কিন্তু সেখানে আমি বলছিলাম যে বাংলাদেশের এটা কোনো চর না, যে যা খুশি তাই হবে। যদি টাকা নিতে হয় তাহলে একটা কোনো স্লিপে, আমাদের কলেজের একটা প্যাডে এই টাকা নিতে হবে, তা না হলে কেউ টাকা দেবে না। এই হচ্ছে আমার অপরাধ। সব বললো যে হ্যাঁ কামরুজ্জামান স্যার যেটা বলেছে এটাই সঠিক, আমরা টাকা দেবো না। পরের দিন 3-4টে কাগজে ফ্ল্যাশ হলো এই বক্তব্যটা। আর যাবা কোথায়? কাগজে ফ্ল্যাশ হওয়া মানে কিন্তু
যারা যত বড় ক্ষমতাসীন হোক না কেন তাদের কলজে কেঁপে যায়, কেন ওইটাকে ডিলিট করতে অনেক ঝামেলা হয়। তারপরে বলল যে ওই যে